ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত ইসনোভা। মধ্যবিত্তের অনেকের কাছে সঞ্চয়পত্র মানে একটি টুকরো নিশ্চয়তা। নিয়মিত আয় না থাকলেও মাসের শেষে এটি হিসাবযোগ্য মুনাফা, আর এই হলো সান্ত্বনা। কিন্তু এই সঞ্চয়পত্রের মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের যুক্তি, উচ্চ সুদের কারণে বাজেট ঘাটতি বাড়ছে আর ব্যাংকিং খাত হিমশিম খাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্তে কার লাভ আর কার ক্ষতি? দর্শক, এই লাভ ক্ষতির হিসেব মেলাতেই আজ আমাদের তালিকাতার আলোচনার বিষয় আমরা ঠিক করেছি সঞ্চয়পত্রের মুনাফা কমলে কি ক্ষতি। আলোচনা করতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং সোশ্যাল ইসলামিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের তালিকাতার আয়োজনে। শুরুতে আমি একটু শাহাদাত হোসেন আপনার কাছে যেতে চাই। আমরা যদি একটু বাস্তবতার দিকে তাকাই, আমরা দেখতে পাই যে দেশের অবসরপ্রাপ্ত এবং যারা বয়স্ক জনগোষ্ঠী রয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু মাস শেষে মাসিক খরচের একটি সিংহভাগ আসে তাদের এই সঞ্চয়পত্রের হিসাবটা থেকে। তাই সঞ্চয়পত্রের এই যে মুনাফা কমানো, এটি কিন্তু তাদের জন্য একটি অশনি সংকেত বলা যেতে পারে। তো এই যে সরকারের সিদ্ধান্ত, মধ্যবিত্তরা সঞ্চয়পত্র হারালে তাদের ব্যয়ের ধরনেও কি কোনো পরিবর্তন আসবে কিনা, বা এই সিদ্ধান্তটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। দেখুন, প্রথম অবস্থায় যেহেতু আজকের বিষয় হচ্ছে মুনাফা কমলে কি ক্ষতি, সেই ক্ষতির জায়গায় যদি বলি তাহলে বাংলাদেশের চিত্রটার কথা প্রথমেই শুরু করি। যে বাংলাদেশের 22, 23, 24 এই 3 বছর দেখবেন সঞ্চয়পত্রের বিক্রি নেগেটিভ। তার মানে নেগেটিভ মানে হচ্ছে নেট সেল, যা বিক্রি করা হয় তার চেয়ে ভাঙানো বেশি। তার মানে হচ্ছে এখানে মূল্যস্ফীতির যে একটা প্রভাব, এবং সেই প্রভাবটা কার উপর বেশি পড়ে সেটা কিন্তু সেই মধ্যবিত্ত শ্রেণী যাদেরকে নিয়ে আজকে আপনি কথা বলতে চাচ্ছেন। একই বিষয় যদি আপনি পিছনের দিকে তাকান তাহলে একসময় সঞ্চয়পত্র থেকে এত পরিমাণটা টাকা সরকার ধার নিত যে সঞ্চয়পত্রের এই ধারটা কম নিতে হয় যেন সঞ্চয়পত্র থেকে, তার জন্য কিন্তু কিছু বিধিনিষেধ আরোপ করে সেই কারণে পরবর্তীতে যেমন টিআইএন বাধ্যতামূলক করা হয়। তার প্রেক্ষিতে কেন উচ্চ ধনিক শ্রেণীরা যেন এটা না নিতে পারে, এই সমস্ত জায়গা থেকে এই ধরনের চিন্তা ভাবনা রাষ্ট্র পোষণ করে এবং সেটা ইমপ্লিমেন্টেশন করে। পরবর্তীতে দেখা যায় সঞ্চয়পত্রের বিনিয়োগ মানে হচ্ছে যারা, তাহলে প্রকৃতপক্ষেই বোঝা যাচ্ছে এই মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তারাই কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগ করে। অতএব তারা একটা ফিক্সড রিটার্ন আশা করে এবং তারা একটা স্থায়ী ইনকাম করে। এখন প্রশ্ন হচ্ছে সঞ্চয়পত্রের বিনিয়োগ কমানোর কারণ কি? কারণটা যৌক্তিক ইন এ সেন্স যে আসলে সবকিছুই দেখছি সরকার বাজারমুখী করে দিচ্ছে। এখন আইএমএফ এর যে দুটো একটা নীতি ছিল যে সরকারের ঋণ মূলত সঞ্চয়পত্র থেকে কমাতে হবে, কার উপর আঘাত পড়বে সেটা বিবেচনার বিষয় নয় এবং সেটাকে বাজারমুখী করতে হবে। আমার মনে হচ্ছে সরকার সেই পথেই হাঁটছে যে আইএমএফ এর যে নীতি সেটাকে প্রকৃতপক্ষে বাস্তবায়ন করছে। এবং যদি সেই সুদ হারের সাথে তুলনা করেন তাহলে প্রকৃতপক্ষে যে চিত্রটা পাবেন সেটা হচ্ছে ট্রেজারি বিলের সাথে যে 6 মাসের গড় তার সমান করা এখন কিন্তু তার দিকেই ধাবিত হচ্ছে বলে আমার মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে আমি মনে করি যে সরকার একই সাথে চিন্তা করা উচিত যে বাজেটে আপনি প্রাক্কলন করেছেন 12,500 কোটি টাকা ধার করবেন, কিন্তু যে সুদে 7,500 কোটি টাকা, প্রায় 7,432 কোটি টাকা ঋণাত্মক। অতএব আপনি যদি সুদ হার কমান তাহলে প্রকৃতপক্ষে আপনার বাজেটে যে 12,500 কোটি টাকা ধার করেছেন সেটার মধ্যেই তো একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থাকে। কারণ আপনি তো সুদের হার কমিয়ে আরো বরং এটা কমে যাবে, তাহলে আপনি 12,500 কোটি টাকা কিভাবে সংগ্রহ করবেন সেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে বোধগম্য নয়। জি শাহাদাত হোসেন, আমরা এই 12,000 কোটি টাকার হিসেবে আসবো, কিন্তু তার আগে একটু শফিকুর রহমান আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যেমনটি তিনি বলছিলেন যে এখানে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং আইএমএফ এর প্রেসক্রিপশনও এখানে রয়েছে। আপনি কি মনে করছেন সরকারের এই সিদ্ধান্ত, এই সময়ে এই সিদ্ধান্তটা ফলপ্রসূ হবে বা সঠিক সিদ্ধান্ত? ধন্যবাদ। সরকারের সিদ্ধান্তটা সঠিক বেঠিক এটা আমি এটাকে সঠিক বলতে পারি না, কারণ অর্থ বছরের শুরুর দিন আপনার আমাদের মতো পেনশনার এবং মধ্যবিত্ত শ্রেণীর যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অধ্যাপক সাহেব যাদেরকে বলেছেন অ্যাকচুয়ালি সঞ্চয়পত্রের মানে পার্চেজারের টার্গেট গ্রুপ কারা বা পার্চেজার কারা,
নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরাই। এই যে অধ্যাপক সাহেব যেটা বললেন যে আসলে আমরা যারা পেনশনার এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকরা সাধারণত মাস শেষে একটা ফিক্সড ইনকাম, আমাদের একটা ফিক্সড ইনকাম আসে সঞ্চয়পত্র থেকে। আমরা সঞ্চয়পত্র থেকে আমাদের বাজেটটা, আমাদের লাইফস্টাইলটাকে এইভাবে আমরা পরিকল্পনা করে আমরা আমাদের জীবনযাত্রাটা নির্বাহ করি, যতদিন বেঁচে থাকি। তো সুতরাং এই যে সঞ্চয়পত্রের মুনাফা কমিয়ে দেওয়ার ফলে যেটা হবে, এটার এফেক্ট হবে মাল্টিপল এফেক্ট, বহুমুখী এফেক্ট হবে। এখন আইএমএফ এর কথা বাজারমুখী করতে গেলে আপনার আইএমএফ এর ঋণ নিতে গেলে আইএমএফ এর কথা শুনতে হবে, কিন্তু শুনতে গেলে সরকারকে তো জনগণের কথাও ভাবতে হবে। এমনিতেই বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে 10%-এর উপরে যেখানে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতির ধাক্কায় আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপনে আমরা হিমশিম খাচ্ছি। তার উপরে যদি এখন মরার উপরে খাড়ার মতো আমাদের সঞ্চয়পত্র থেকে যে কত টাকা আসতো সেটা দিয়ে তো আমরা আসলে এখন আমাদের জীবনের ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে গেছে। সুতরাং এটা আমি মনে করি এটা কোনোভাবেই কাম্য নয়। এটাকে অন্তত তাদের বোঝা উচিত ছিল যে এটাকে করতে হলে এটা আপনার বাজার সঞ্চয়পত্রের সুদের হার মানে না কমিয়ে সরকারের রাজস্ব আহরণের অন্যান্য খাতগুলোর দিকে নজর দেওয়া উচিত ছিল, যেখানে সরকার জনকল্যাণমুখী আপনার সেফটি নেট, জনকল্যাণমুখী যেখানে বাজেট করার কথা, সেখানে জনকল্যাণের বিপরীত দিকে আপনার পদক্ষেপটা নিল অর্থ বছরের প্রথম দিন। আমি মনে করি এতে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং দেশে কিন্তু মানুষ দারিদ্র্য সীমার দিকে ধাবিত হবে অত্যন্ত দ্রুত। সুতরাং এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ আপনি জানেন যে বর্তমানে আমাদের আসলে টাকা বিনিয়োগ করার সুযোগটা অত্যন্ত সীমিত। অ্যাকচুয়ালি পুঁজিবাজার আমাদের এখন এটার উপরে কোনো আস্থা বা ভরসা করার মতো নয়। এবং ব্যাংকেও সুদের হার খুব যে একটা মানে ফিক্সড ডিপোজিটারকে যে ব্যাংক খুব একটা সুদ দিচ্ছে এ তো সঞ্চয়পত্র থেকেও কম। তো মানুষ তো পরিবার সঞ্চয়পত্র, বিশেষ করে পেনশনার যারা আমরা আমাদের মতো অবসরভোগীরা আছি, আমরা আমাদের একটা টার্গেট ছিল যে আমাদের যে চাকরি থেকে যখন পেনশন পেলাম, অবসরে গেলাম, তখন আমরা যে আমাদের কিছুটা সঞ্চিত অর্থ যেটা পেলাম সেটা আমরা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করলাম, কিছুটা পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করে সেখান থেকে যে মুনাফাটা আসতো সেটা এমনিই তো কম ছিল, কমিয়ে দেওয়া হয়েছে এবং এটার কিন্তু একটা মাল্টিপল ইফেক্ট, আমি বলছি একটা চরম ইফেক্ট আসবে আপনার এই যে সরকারের যে বাজেট ঘাটতি পূরণের জন্য যে হারের লক্ষ্যমাত্রা বাজেটে নির্ধারণ করা হয়েছে সেটা কোনোভাবেই এটা এই সঞ্চয়পত্র সুদের হার কমিয়ে দিয়ে এটা কোনোভাবেই জনাব শফিকুর রহমান, এখানে আপনি বলছেন সিদ্ধান্তটিকে মরার উপর খড়ার ঘা হিসেবে বলছেন, এবং আমি আসলে শুরুতে যেটি বলছিলাম যে অবসরপ্রাপ্ত এবং বয়স্ক জনগোষ্ঠীর জন্য এটা আসলে হতাশাজনক, কিন্তু দারিদ্রতা বাড়বে এই বিষয়টি আপনি তুলে ধরেছেন। এই বিষয়টি নিয়ে আমরা আসবো, কিন্তু ডক্টর শাহাদাত হোসেন আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে বাজেট ঘাটতি কমানো বা বাজেট ঘাটতি সামাল দেওয়ার যে বিষয়টি বলছিলেন তিনি, এটা আসলে কতটা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বলে আপনি মনে করছেন? দেখুন, হিসাবটা খুব সহজ। সরকার ধার করবে যে আমি যদি শুধু সঞ্চয়পত্রর কথাই চিন্তা করি তাহলে চিন্তা করেছে 12,500 কোটি টাকা সঞ্চয়পত্র থেকে সংগ্রহ করবেন। এখন আপনাকেই আমি প্রশ্ন করলাম যে 12.5% সুদ দিয়ে আপনি 7,500 কোটি টাকা নেগেটিভ সঞ্চয়পত্র, অর্থাৎ মানুষ ভাঙছে, এই দেশে যে মূল্যস্ফীতি 3 বছর ধরে এখনো 9%-এর কাছে, যে শ্রেণীতে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে তাদের নতুন কোনো সঞ্চয় নাই, নতুন কোনো বিনিয়োগ নাই এবং ভাঙছে, আপনার খাতায় কিন্তু প্রমাণ। এখন কথা হচ্ছে সুদ হার কমাচ্ছেন কিন্তু আপনার প্রক্ষেপণ 12,500 কোটি টাকা সংগ্রহ করবেন।
প্রকৃতপক্ষে এটা সংগৃহীত হবে না সরকার যদি আদার কাইন্ড অফ রেস্ট্রিকশনস তুলে না দেয়। যেমন সরকার যদি মনে করে 12,500 কোটি টাকা সংগ্রহ করব, পারবে কিভাবে? বলবে যে আমরা ব্র্যাকেট উঠায় দিলাম, ও যা খুশি করেন। তখন সেই ধনিক শ্রেণীটাই কিন্তু উচ্চ সুদটা নিতে পারবে। কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্র যখন কল্যাণমুখী হয় তখন এই জনগণের, এই নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের কল্যাণটার কথা কিন্তু চিন্তা করা উচিত। ঋণ নেওয়ার ক্ষেত্রে যে সরকার ধার দিচ্ছে, আপনি তো আপনার টাকার মান কমানোর কারণে বিদেশ থেকে যে ঋণ নিচ্ছেন, পরে যখন ডলার কিনে পরিশোধ করতে হয় তার জন্য তো হিসাবে অনেক টাকা পরিশোধ বাড়ছে। যেমন আমি একটা প্রকল্পের কথাই বলি, যে প্রকল্পটা হচ্ছে রূপপুর প্রকল্প। রূপপুর প্রকল্প শুধু ইন্টারেস্ট রেটের কারণে, রূপপুর প্রকল্প শুধু টাকার অবমূল্যায়নের কারণে আলটিমেটলি হচ্ছে যে 55,000 কোটি টাকা আমাদেরকে বেশি দিতে হয়েছে। সেই 55,000 কোটি টাকা চিন্তা করেন কত টাকা বাড়ছে। অতএব টাকার মান কিভাবে ঠিক রাখবেন? নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যা পাচ্ছে সেই জিনিসটা পাক, তারা কল্যাণের দিকে থাক। সেই জায়গা থেকে আমি বলবো যে আর সরকার যে চিন্তা করছে তার যে চিন্তাটাই সাংঘর্ষিক ইন এ সেন্স, যে আপনি মূল্য করছেন কন্ট্রাকশনারি। দেখেন, আপনি বলছেন আর্থিক নীতি সংকুচনমূলক, আবার একই সাথে বলছেন ফিসক্যাল পলিসি সংকুচনমূলক। অতএব সার্বিক দিক থেকে সংকুচনমূলক মুদ্রানীতিতে সুদের হার বাড়ে, কিন্তু সংকুচনমূলক মুদ্রানীতিতে সুদের হার কমছে। আপনি নিজে সাংঘর্ষিক। আমি শুধু ফ্যাক্টস গুলা বললাম, যেগুলার কনসিকুয়েন্স আসলে হচ্ছে সরকার চাচ্ছে যে এইটাকে ব্যাংকমুখীকরণ, অর্থাৎ মানুষ আবার ব্যাংকের দিকে ধাবিত হবে। ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আবারও আলোচনা ফিরে আসছি। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয় সঞ্চয়পত্রের মুনাফা কমলে কি ক্ষতি। আমরা এ পর্যায়ে একটু যেতে চাই শফিকুর রহমান আপনার কাছে। সঞ্চয়পত্রের সুদ কমিয়ে যদি মানুষ ব্যাংকে ফিরে আসে, তাহলে ব্যাংকের জন্য সেটা কি সম্ভাবনা নাকি চাপ? ব্যাংকে ফিরে আসতে তো ব্যাংকের জন্য একদিকে সম্ভাবনা অবশ্যই, কিন্তু কথা হলো যে ব্যাংকে মানুষ ফিরে আসবে, কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে যখন কথা আসছে দুর্বল ব্যাংক, সবল ব্যাংক, হালকা সবল ব্যাংক, এইভাবে যে ব্যাংকগুলোকে চিহ্নিত করা হচ্ছে, তাহলে মানুষ কোন কোন ধরনের ব্যাংকগুলোর উপরে আস্থা রাখে? যেখানে দুর্বল ব্যাংকের সংখ্যা বেশি, যেখানে আপনার ঋণ খেলাপি ভারে আমরা জর্জরিত, খেলাপি ঋণের ভারে আমরা জর্জরিত ব্যাংকগুলো। বিশেষ করে যেহেতু আমি পেশাদার ব্যাংকার ছিলাম, আমি ব্যাংক নিয়ে কথা বলতে পছন্দ করি। আপনার আমাদের মানে গত মার্চের হিসাবে দেখা গেছে 4 লক্ষ কোটি টাকার উপরে হলো আমাদের খেলাপি ঋণের পরিমাণ। এবং যেটা আমি আপনাদের এই শোতেই কোনো এক সময় যখন 4 লক্ষ খেলাপি ঋণ হয়ে গেল, তখন আমি বলেছিলাম যে এই বছরের সেপ্টেম্বর কোয়ার্টার অথবা ডিসেম্বর কোয়ার্টার পর্যন্ত এটা 8 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। অথচ এই দেশে 2008 সালের ডিসেম্বর মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা। তো সেই জায়গায় 15 বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়ে গেছে কত, মানে আপনার 4 ভাগের 1 ভাগ প্রায় খেলাপি হয়ে গেছে। তো সেই দেশে ব্যাংকে এবং ব্যাংকগুলো খোকলা হয়ে গেছে। আমি ব্যাংকিং খাতকে আমি বলবো যে খাদের কিনারে নয়, ব্যাংকিং খাত অলরেডি খাদে পড়ে আছে। জনাব শাহাদাত হোসেন, আপনার কাছে যদি একটু যাই, এখানে এই কথাটি ধরে যে ব্যাংকিং খাত অলরেডি খাদে পড়ে আছে। এখন আমরা যদি বলি যে তাহলে ব্যাংক আমানতের বিপরীতে যদি ঝুঁকিহীন আয় কৌশল আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশে কি এটা চালু সম্ভব কিনা? শুনেন, ব্যাংক থেকে ঝুঁকিহীন আয় কথাটা কিন্তু ঠিক না ইন এ সেন্স, থিওরিটিক্যালি যদি বলেন। বরং ঝুঁকিহীন আয় যদি বলেন, সেটা হচ্ছে সঞ্চয়পত্র, যেটাকে আমরা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলি, কারণ এটা নো রিস্ক, ট্রেজারি বন্ড বিল নো রিস্ক। কিন্তু ব্যাংক, আপনার কোটি টাকা আছে, আপনি দেখেন এটার ইন্স্যুরেন্স কত টাকা আছে, সেই 1 লাখ টাকায় আপনি ফেরত পাবেন। অতএব সেই দিক থেকে একটা ঝুঁকি আছে। আমি যে 2 লাখ এখন করা হয়েছে, এখন 2 করা হয়েছে, 1 লাখ থেকে 2 লাখ, কিন্তু কথা হচ্ছে 1000 কোটি টাকা আছে, 2 লাখ আপনি নিশ্চয়তা পাচ্ছেন। আমার যে জায়গাটা সেটা হচ্ছে সরকার এই পদক্ষেপের মাধ্যমে বুঝতে পারছে যে সঞ্চয়পত্রের মাধ্যমে আসলে সংগ্রহ করা সম্ভব নয়, সেটা হচ্ছে ব্যাংক মুখীকরণ। এখন যখন 11.5 করবে,
ব্যাংক যখন 12.5%, তখন মানুষ সাধারণত ব্যাংকে প্রেফার করবে, প্রেফারেন্স স্ট্রাকচারে, যে বলবে যে ভালো ব্যাংকগুলো যদি 12 পর্যন্ত দেয় করি। কিন্তু ব্যাংক থেকে সরকার যখন টাকা নিয়ে যায় তখন তার অর্থনৈতিক কনসিকুয়েন্স তো খুবই খারাপ। বাংলাদেশের বর্তমান অবস্থাটা বিবেচনা করবেন যে আমাদের যখন বিনিয়োগ তলানিতে পৌঁছেছে, 18 বছরের পিছনে সাথে আমার তুলনা করতে হচ্ছে, সেই ক্ষেত্রে সরকার যখন এই বছর চিন্তা করতে 1,02,000 4,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের উপর কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে, প্রাইভেট বিনিয়োগকারীরা বিনিয়োগ পাবে না। সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের যে প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা আসছে সেটা বিশ্ব ব্যাংকের রিপোর্টে স্পষ্ট দেখতে পাচ্ছেন, এবং তারা বলেছেন আরো এটা রিভাইজ করবে নিচের দিকে। রিভিশনের প্রশ্ন আসছে মানে নিচের দিকে রিভিশন, তার মানে হচ্ছে প্রবৃদ্ধির জায়গায় যখন শঙ্কা, তখন হচ্ছে প্রকৃতপক্ষে আপনি কর্মসংস্থান সৃষ্টির কোনো ভাবনা জায়গা তৈরি করতে পারছেন না। অতএব সার্বিক বিচারে কথা হচ্ছে সরকার যদি তার আয়ের জায়গাটা, আমি সব সময় বলি আর্থিক সক্ষমতার জায়গায় যে সেক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ একদিকে তলানিতে, প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা রয়েছে, একই সাথে কর্মসংস্থান নিয়েও কোনো আমরা ভাবনা দেখতে পাচ্ছি না। আমরা যদি একটু যেতে চাই আপনার কাছে শফিকুর রহমান, যে আন্তর্জাতিক অভিজ্ঞতার ক্ষেত্রে যদি হয়, তাহলে সে দেশগুলো সরকার এই ধরনের সমস্যাগুলো বা চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করে? যে আন্তর্জাতিক অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা যদি দেখি যে তারা কিভাবে এই ধরনের সমস্যাগুলো মোকাবেলা করছে বা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। মোকাবেলা করে তারা কখনো তাদের ফিসক্যাল পলিসির সঙ্গে তাদের পলিসি কখনো সাংঘর্ষিক হয় না। তারা কিন্তু যখন পলিসির সঙ্গে তাদের ফিসক্যাল পলিসির সঙ্গে তারা একটু মানে এই যে আমাদের যেটা হয়েছে, এটা ফিসক্যাল পলিসি হলো কন্ট্রাকশনারি পলিসি, সংকোচনমূলক। আপনি যদি ব্যাংক খাত থেকে ঋণের উপর নির্ভরশীল হয়ে বাজেট তৈরি করেন, তাহলে তো আপনার সেই বাজেট আপনাকে খুব একটা রেজাল্ট দিবেন, কারণ আপনার জি জনাব শফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে শাহাদাত হোসেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতা আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।